উচ্চারক আবৃত্তি কুঞ্জের অনলাইন ভিত্তিক আয়োজন অন্তপুর নিকট দূর আজকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বিভিন্ন ধরনের আহ অনাকাঙ্ক্ষিত বিভিন্ন খোঁজ খবর আমাদের মাঝে বিরাজ করছে, কিন্তু এমন একটি বসন্মুখর বিকেল বেলায় আমাদের হয়তোবা আরো বেশি আনন্দঘন ভাবে মুহূর্তগুলো অতিক্রান্ত করার কথা ছিল। হয়তোবা আমরা চেয়েছিলাম আমাদের আরেকটি মুহূর্তকে আরো বেশি আনন্দঘন ভাবে আমরা উদযাপন করব। হয়তোবা সময় পরিক্রমায় আমাদের তা হয়ে উঠছে না। তা সত্ত্বেও আমরা বর্তমান করোনার যে মহামারী, তা সত্ত্বেও আমরা চাইছি সকলে দূরে থাকলেও আমাদের মধ্যে বন্ধনকে আরো সুদৃঢ় করে এগিয়ে চলার। সেই প্রয়াস থেকে উচ্চারকের আয়োজন অন্তপুর নিকট দূর। আজকের এই আয়োজনে আমাদের মাঝে উচ্চারক আবৃত্তি কুঞ্জের তিনজন আবৃত্তি শিল্পী আবৃত্তি পরিবেশন করবে। তারা হলেন রাকিব রায়হান, অরমিকা বিশ্বাস এবং দীপা দাস মিতু। সে সাথে আমাদের এই আয়োজনে আজকে সম্পৃক্ত হয়েছেন তারুণ্যের উচ্ছ্বাসের অতীত আবৃত্তি শিল্পী সেজুতি দে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত কথন নিয়ে আলোচনা অংশগ্রহণ করছেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি ফারুক তাহির। আমি আমাদের আজকের আয়োজনের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই স্বাগত কথনে অংশ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি ফারুক তাহিরকে। হ্যাঁ, ফারুক তাহির ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সবাইকে শুভেচ্ছা। উচ্চারকের যে তিনজন প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী এবং সেই সঙ্গে আমাদের সাথে যুক্ত হওয়া আবৃত্তি শিল্পী এবং একাধারে সঙ্গীত শিল্পীও আমাদের বন্ধুজন, বন্ধু সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের হেজুতি দে, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই দ্বিতীয় আয়োজনে যারাই অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে উপভোগ করছেন বা দেখছেন বা শুনছেন, সকলের প্রতি উচ্চারক আবৃত্তি কুঞ্জের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অন্তপুর নিকট দূর। গত প্রায় 4টি মাস বিশ্বের প্রতিটি দেশের মানুষ একেবারে ঘর বন্দি হয়ে আছে। স্থির নিয়মিত কোলাহল এবং নিয়মিত যাপিত জীবনের প্রতিটি চিত্র। এই পরিস্থিতিতে ঘর বন্দি হয়ে দীর্ঘ মাস বসে থাকা প্রতিটি মানব শিশুর, প্রতিটি কিশোর বা প্রতিটি তরুণ তরুণী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবাই এক দুঃসহ যন্ত্রণা। আবৃত্তি কর্মী বা সংস্কৃতি কর্মী আছি আমরা, এই দুঃসহ সময়গুলোকে মানুষের আরো কিভাবে আনন্দ দেয়া যায় এবং নিজেরা কিভাবে উৎফুল্ল থাকা যায়, সেই চেষ্টা থেকেই আমাদের যে কার্যক্রম, আমরা যে নিয়মিত আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত, সেই যুক্ত হওয়া বিষয়টুকু আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি এই অনলাইন আয়োজনের মধ্য দিয়ে। উচ্চারক আবৃত্তি কুঞ্জ এমনিতেই বছরব্যাপী অনুষ্ঠান করে থাকে। আমাদের এখন 18 বছর পূর্তির অনুষ্ঠান চলছিল। প্রতি মাসে আমরা একটি করে ভালো আয়োজন আমরা রেখেছিলাম এবং সেটি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করতে পেরেছি। মার্চ মাসের আয়োজন থেকে আমাদের বিঘ্ন ঘটে। মার্চে আমাদের শিল্পকলা একাডেমিতে আমাদের যে চর্যাপদের গান নিয়ে যে প্রযোজনা, চর্যার গান নিয়ে চর্যায় অর্চনা,
সেটি হওয়ার কথা ছিল। এই লকডাউন পরিস্থিতির কারণে আমরা সেই ধারাবাহিক আয়োজন করতে পারেন। আজকে আমরা অনলাইন ভিত্তিক যে আয়োজন করেছি অন্তঃপুর নিকট দূর, এটি আমাদের দ্বিতীয় পর্ব। আমরা প্রতি সপ্তাহে এবং একই টাইমে বিকাল 5টায় আমরা আমাদের এই আয়োজন সামনের পর্বগুলো সফলভাবে করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই এবং প্রিয় দর্শক শ্রোতা যারা এই অনলাইনে যুক্ত হয়েছেন সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং আমাদের আজকের যে 4 জন প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী আমাদের এখানে অংশগ্রহণ করবেন তাদের পরিবেশনা শোনা এবং দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে এবং নিজেকে যদি সুস্থ রাখতে চাই নিজেকেই নিজের বডিগার্ড হিসেবে রাখতে হবে। এই কথাটুকু বলে আমি আপনাদের সকলকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আবারও সকলের প্রতি। অশেষ ধন্যবাদ উচ্চারক আবৃত্তি কুঞ্জের সম্মানিত সভাপতি ফারুক তাহির। সুপ্রিয় উপস্থিতি যারাই শুনছেন আজকে আমাদের এই আয়োজন, সকলকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শুরুতে শুরু করতে চাইছি উচ্চারক আবৃত্তি কুঞ্জের আবৃত্তি শিল্পী রাকিব রাহানের আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে। রাকিব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালোই। তো বর্তমান যে একটি বৈশ্বিক একটি অবস্থা, অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, তো কেমন কাটছে এই করোনাকালীন সময়? এই করোনাকালীন সময়ে আমি সবচেয়ে বেশি গুরুত্ব যাকে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নিরাপত্তা। আর সেটা একমাত্র ঘরে থেকে আমি করতে পারি। আমি ঘরে থেকে বাইরে না গিয়ে আমি আমাকে এবং আমার পরিবারকে যে সুরক্ষা দিতে পারি, আমার মনে হয় না অন্য কোনো সময় বা অন্য কোনো কিছু করে এতটুকু সুরক্ষা আমার পরিবারকে দেওয়া যেত। তাই আমার সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা ঘরে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য অনুরোধ করছি সবাইকে। হ্যাঁ, আশা রাখি আমরা সকলেই বর্তমানে এই সময়টিকে খুব বেশি মাত্রায় অনুভব করছি আমাদের কি করা উচিত। ঘরে থেকে সকলকে নিয়ে সকলে মিলে হয়তো বা আমরা সুস্থ থাকতে পারি। তো ধন্যবাদ রাকিব, আমরা আমাদের পরিবেশনা শুনতে চাইছি, কি করছেন? আমি আজকে দুইটা আবৃত্তি করব। প্রথম আবৃত্তি হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর হে আমার বিষণ্ণ সুন্দর, এবং দ্বিতীয়টি হচ্ছে কবি নির্মলেন্দু গুণের বৈরী হাওয়া। আচ্ছা, তাহলে শুরু করি, শুনি। আমার প্রথম আবৃত্তি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর হে আমার বিষণ্ণ সুন্দর। সারা রাত স্বপ্ন দেখি, সারা দিন স্বপ্ন দেখি, যেরকম আকাশ পৃথিবী দেখে, পৃথিবী আকাশ। একবার অন্ধকারে, একবার আলোর ছায়ায়, একবার কুয়াশা কাতর চোখে, একবার গোধূলির ক্লান্ত রোদে। সারা রাত স্বপ্ন দেখি, সারা দিন স্বপ্ন দেখি, একখানি সুদূরের মুখ জ্বলে থাকে চেতনার নীলে। কে যেন বাদক সেই স্বপ্নের ভেতরে তোলে বিষাদের ধ্বনি। আঁকে সেই প্রিয় মুখে, সুদূরের মুখে বর্ণময় রঙিন বিষাদ। ফিরে আয় বলে ডাকি, সে বাদক উদাসীন থামে না তবুও। সারা রাত স্বপ্ন দেখি, সারা দিন স্বপ্ন দেখি, স্বপ্নের ভেতরে তুমি। হে আমার বিষণ্ণ সুন্দর, চোখের সম্মুখে আজ কেন এসে দাঁড়ালে নিঠুর? কেন এই রক্তে মাংসে, কেন ওই নশ্বর ত্বকের আবরণে এসে আজ শোধলে কুশল? হে আমার বিষণ্ণ সুন্দর, হৃদয়ের কুল ভেঙে কেন আজ এত জল ছড়ালো শরীরে? কেন আজ বাতাসে বসন্ত দিন ফিরে এলো কুয়াশার শীতে?
কে সেই বংশী বাদক স্বপ্নের শিয়রে বসে বাজাতেন বাঁশি, বেদনার ধ্বনি তুলে রাত্রি দিন। সে আজ হারালো কোথায়? বেদনার রং দিয়ে আমি যারে আঁকি, হৃদয়ের রক্ত দিয়ে আমি যারে আঁকি, আমার কষ্ট দিয়ে, আমার স্বপ্ন দিয়ে, যে আমার নিভৃত নির্মাণ, সেই তুমি। হে আমার বিষণ্ণ সুন্দর, মর্মমূল ছিঁড়ে এসে ঠাঁই নিলে কেন এই মাংসের বুকে? কেন ওই বৃক্ষ তলে, কেন ওই নদীর নিকটে এসে বলে গেলে তোমার ঠিকানা? আমি তো প্রার্থনাগুলো শস্যের বীজের মতো দিয়েছি ছড়িয়ে। জল তাকে পুষ্টি দেবে, মাটি তাকে ভূমি দেবে, তুমি তার গভীর ফসল। বাতাসে তুলোর মতো তুমি তবেই উড়ে এলে কেন? কেন আজ পোড়া তুষের গন্ধে শুধু জন্মের কথা মনে পড়ে? শৈশব কৈশোর এসে মিশে থাকে ফাগুনের তুমুল হাওয়ায়, একটি রাত্রি কেন হয়ে ওঠে এত দীর্ঘ দীর্ঘ রাত? হে আমার বিষণ্ণ সুন্দর, দু চোখে ভাঙন নিয়ে কেন এই রুক্ষ দুঃসময়ে এলে? কেন সমস্ত আরতির শেষে আজ এলে শূন্য দুখানি হাত? কেন এলে বিষণ্ণ সুন্দর, তুমি কেন এলে? আমার দ্বিতীয় পরিবেশনা নির্মলেন্দু গুণের বৈরী হাওয়া। চতুর্দিকে বইছে যখন বৈরী হাওয়া, তোমার কাছেই তখন আমার ফিরে যাওয়া। আকাশ জুড়ে ঝোড়ো বৃষ্টি, সূর্য উধাও, তুমিও যদি এক পলকের দেখা না দাও। দৃষ্টি আমার আটকাবে কোন দৃশ্যপানে? বসন্ত কি ভস্ম হবে অগ্নিবাণে? চতুর্দিকে বইছে যখন বৈরী হাওয়া, তোমার কাছেই তখন আমার প্রবল চাওয়া। সংসারেতে ঘটছে যখন কেবল ক্ষতি, আবার আমি হাত পেতেছি তোমার প্রতি। দীন ভিখারির আছে তবু ভিক্ষা পাত্র, আমার শুধু কুণ্ঠিত দুই হস্ত মাত্র। কুণ্ঠিত সেই দুহাত দিয়ে তোমার দুটি চরণ ধরার লজ্জাতে আজ আঁতকে উঠি। দৈন্য কত আকাশ ছোঁয়া হতে পারে বুঝি যখন দাঁড়াই এসে তোমার দ্বারে। অহংকারে ঢাকে না সেই গ্লানির কণা, বরং তাতেই বাড়ে আমার আত্মপ্রবঞ্চনা। ক্ষুদ্রতাকে আড়াল করি নাই সে সাধ্য, ক্ষুদ্র চিরকালই জানি বৃহৎ বাধ্য। তোমার কাছে ফিরে এসে প্রত্যহতাই অপমানের পরেও অনেক আনন্দ পাই। তুমি চাও না সেই আনন্দের অংশ নিতে, পোড়াতে চাও আমাকে তার দংশ নিতে। হে ভুজঙ্গী বধূ আমার, প্রিয় সর্প, দংশন নিয়েও কি হবে না লীন তোমার দর্প? এই যে এত বাগান জুড়ে ফুল ফুটেছে, এই যে এত বাতাস নিয়ে ঘ্রাণ ছুটেছে, এর সবই কি ব্যর্থ হবে অভিমানে? পুষ্পবিথি পোড়াবে কি অগ্নিবাণে? এই যে আমি তোমার পানে হাত পেতেছি, এই যে আমি তোমার গানে আজ মেতেছি, এই সবই কি মিথ্যে, শুধুই প্রতারণা? সত্য কি নয় মনস্তাপের একটি কণা? অবিশ্বাসে বাড়াই কেন নিজের ক্ষতি? আমি আমার আস্থা রাখি প্রেমের প্রতি, আমি আমার আস্থা রাখি প্রেমের প্রতি। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, উচ্চারক আবৃত্তি কুঞ্জের অনলাইন আয়োজন অন্তপুর নিকট 2 এর দ্বিতীয় পর্ব, সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাকিব রায়হান সুন্দর পরিবেশনার জন্য। আসলে আমরা আস্থা রাখছি
এই সময়টা যাই হোক না কেন, যে সময়টা আমরা অতিক্রান্ত করি না কেন, আশা রাখছি এই দিনটি কেটে যাবে। আমরা সেই আগামী প্রত্যাশা রাখছি। আমরা যেভাবে আগে ছিলাম সেই পুরাতন সময়ে সকলে মিলে আমরা পাশাপাশি থেকে সময় কাটাবো। ধন্যবাদ রাকিব রায়হান আপনার সুন্দর জি পরিবেশনার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমাদের এবারের আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহযোগী সংগঠন, বন্ধু সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি শিল্পী সেজুতি দে। আমরা আমাদের আজকের এই আয়োজনে তার কবিতা শুনবো, সেই সাথে করোনাকালীন যে দুঃসময়টা আমরা পার করছি, আমাদের এই সময়ে কিভাবে কাটছে সময়, সেই সম্পর্কে জানতে চাইছি। শুভেচ্ছা ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। শুরুতেই উচ্চারক আবৃত্তি কুঞ্জকে অশেষ কৃতজ্ঞতা আমাকে আজকের আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা খুব দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। প্রতিদিনই কোনো না কোনো খারাপ খবর আমাদের কানে আসছে। তো এই সময়টাতে আসলে এ ধরনের অনলাইন আয়োজনগুলো ছাড়া আমাদের স্বস্তির আসলে আর কোনো জায়গা নেই। সেক্ষেত্রে উচ্চারকের এই ধরনের আয়োজনকে আমি সাধুবাদ জানাই। এটি সত্যিই প্রশংসার দাবি রাখে। সেই সাথে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, ধন্যবাদ। তো তাহলে আমরা আজকে কি শুনছি আপনার থেকে? আমি শুরুতে এই কিছুক্ষণ আগেই বললাম, এ ধরনের আয়োজনগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছি। তো খুব ছোট্ট একটি কবিতা দিয়ে শুরু করছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের শুধু কবিতার জন্য। হ্যাঁ। শুধু কবিতার জন্যই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপুলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। আমার এবারের পরিবেশনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব মজার একটি কবিতা মাকাল। আমি পড়বার চেষ্টা করছি। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন বুঝিস নে তার মানে। রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলা অবশেষে
দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সেজুতি। আর কিছু? এত সুন্দর আয়োজন, আসলে কবিতা পড়তে ভালোই লাগছে। আমি আমার এবারের পরিবেশনা সলিল চৌধুরীর খুব বিখ্যাত একটি কবিতা, শৃঙ্খলা বিশৃঙ্খলা। হ্যাঁ, শৃঙ্খলা কথাটার মধ্যে একটা ঝনঝন শব্দ আছে, একটা চার দেয়ালিবদ্ধ গা বমি করা ভ্যাপসা গন্ধ, একটা টাক মাথা সংস্কৃত পণ্ডিতের চাবুক আস্ফালন, মন্ত্রীদের রেডিও ভাষণ, পায়ে পা ফেলে সৈন্যদের মার্চ। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালাকি আছে। কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না, উঁচু প্ল্যাটফর্মে উঠতে হয়। শ্রোতারা সবসময় নিচু শ্রেণীর, আর উপদেষ্টা হলেন বক্তা। বিশৃঙ্খলা কথাটা কিন্তু শৃঙ্খলার ঠিক বিপরীত নয়, শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্ত নয়। ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন আছে, কিন্তু সেটা বাজে বেতালায়। ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, আগাছার বেপরোয়া গন্ধ। ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো তাহলে ওর মধ্যে অরণ্যের সম্ভাবনা ছিল। আমার মায়ের হাতে সাজানো ছোট্ট বাংলোটাতে কিন্তু শৃঙ্খলা বিশৃঙ্খলা এ দুটোর কোনোটাই ছিল না। যদিও একটা পাপোশ পর্যন্ত 1 ইঞ্চি সরালে মনে হতো বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট হলো। বাড়িটার মজা কিন্তু ছিল এই যে পা টিপে টিপে চলার কথা মনেই হতো না। ও ঘরের জিনিসপত্র সব ব্যবহারের স্পর্শে অগোছালো হওয়ার জন্য প্রতীক্ষা করে থাকতো, আশা করে থাকতো আবার কখন তাকে মায়ের হাতের ছোঁয়া পড়বে, মার বকুনি তারা শুনবে। তারপর দুরন্ত দামাল ছেলের মতো যে যার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বে। বাবা মারা যাওয়ার পর ঘরদোর ভীষণ অগোছালো থাকতো। বাবার ফেলা ছেঁড়া কাগজ, সিগারেটের টুকরো মেঝেতে আর পড়ে থাকতো না। পড়ার টেবিলে ব্রেকফাস্টের খালি থালা, খাবারের টেবিলে বই, একটা জামা বের করার পর কাপড়ের তোলপাড় আলমারি, এসব কিছুই আর হতো না। মার যেন কোনো কাজই থাকতো না। আমার মনে হতো মার সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হয়ে মুক্তি পাবার জন্য কাঁদতো। আবার আমি অনেক বড় বড় সাজানো বাড়ি দেখেছি, সাজানো কিন্তু ঠিক গোছানো নয়। ওটা ইংরেজি টিপটপ, ওর মধ্যে মাইনে করা চাকর বাকরদের হাত আছে, কিন্তু গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে, শৃঙ্খলার মধ্যে সেটা নেই। অগোছালোর মধ্যে যে প্রত্যাশা আছে, বিশৃঙ্খলার মধ্যে সেটা নেই। বিশৃঙ্খলা কথাটা পুরুষ, আর গোছানো কথাটা স্ত্রী। আমার সর্বশেষ পরিবেশনা। তার আগে যারা আজকের এই আয়োজন দেখছেন তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আশা করছি উচ্চারকের এই সামনের আয়োজনগুলোতেও আপনারা পাশে থাকবেন। আমার সর্বশেষ পরিবেশনা কবি শঙ্খ ঘোষের বিখ্যাত একটি কবিতা, যা এখনকার সময় উপযোগী একটি কবিতা বলে আমার মনে হয়। আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাই গিরি খাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই, আয় আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি,
আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অশেষ কৃতজ্ঞতা। অশেষ ধন্যবাদ সেজুতিতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কবির সাথে চরণ মিলিয়ে বলতে চাই, আসুন আমরা সকলেই মিলে বেঁধে বেঁধে থাকি, এই বন্ধন যাতে আরো বেশি সুদৃঢ় হয়। হয়তোবা শারীরিক ভাবে আমরা কাছে না থাকলেও মানসিক ভাবে যাতে আমরা সকল সময় একই সাথে পথ চলতে পারি। অশেষ নিশ্চয়ই। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের আজকের আয়োজনে যুক্ত করতে চলেছি এবারের আবৃত্তি পরিবেশনার জন্য আমাদের উচ্চারকের আবৃত্তি শিল্পী অর্মিকা দাসকে। অর্মিকা, কেমন আছেন? অর্মিকা, মাইক্রোফোনটা ঠিক আছে? তো শোনাচ্ছে না। আচ্ছা আচ্ছা, শুনছো? হ্যাঁ ঠিক আছে, মাইক্রোফোন হ্যাঁ এখন শোনাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া ভালো আছো? হ্যাঁ শোনাচ্ছে। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি, আছি। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেমন কাটছে সময়? হ্যাঁ, আসলে এই করোনা পরিস্থিতিতে আসলে আমি তো একদম একা হয়ে গেলাম। চট্টগ্রামে যাওয়া হচ্ছে না, এই আর কি, ঘরে বন্দি এই অবস্থা। তবে আজকের এই আয়োজনটা মানে আমার মনে হলো কি যে ভিতরে প্রাণ ফিরে পেলাম, এই টাইপের আর কি। মনে হচ্ছে কি জানে, হয়তোবা সশরীরে চট্টগ্রাম যায়নি, মনে হচ্ছে এখনই চলে গিয়েছে চট্টগ্রাম। আর উচ্চারক তো আসলে আমার প্রাণের সংগঠন, মানে এটাকে বলি সবসময় আমি আমার উচ্চারক। তো মানে আমার খুবই ভালো লাগছে যে আজকের এই মুহূর্তে সবাইকে একসাথে দেখছি, যে কিছুটা সময় তোমাদের সাথে মানে পার করতে পারছি, এই আর কি। হ্যাঁ, আমরা আসলে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কারণে হয়তো বা পাশাপাশি থাকতে পারছি না, তার সাথে যুক্ত হয়েছে এই হ্যাঁ। করোনাকালীন মহামারী। তো যাই হোক, আমরা মানসিক ভাবে সকলেই সাথে আছি, পাশে আছি। তো আজকে কি শুনছি? হ্যাঁ, আজকে আসলে আমি ৩টে কবিতা নির্বাচন করেছি। তার মধ্যে প্রথম কবিতাটি আপনাদের সামনে নিবেদন করছি। কবিতাটির নাম হলো সোনার মেডেল। কবিতাটি লিখেছেন পূর্ণেন্দু পত্রী। বাবু মশাইরা, গাগারাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসে কি চাকচিকান শহর বানিয়েছেন গো বাবুরা। রোদ পড়িলে জোছনা লাগে মনে হয়। কালকে ওটার গা থেকে খসে পড়ে রূপোর তৈরি একখানা লম্বা খোলস। মনের উনুনে ভাতের হাঁড়ি হা হয়ে আছে খিদায়। চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছুই নেই, কিন্তু জল ফুটিতেছে টক বগিয়ে। ও বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন দিলেন নেচে হদ্দ, পয়সা দিবেননি। লোকটা বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজের করাতে নিজে দুখান করে আবার জুড়ে দেখালুম। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম অমলেট। বাজা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর। সোনার মেডেল দিবেননি বাবু মশাইরা। বাবু মশাইরা, সে ল্যাংটা বেলা থেকে বড় শখ, ঘরে ফিরিব বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কার্পাস তুলে হাসি ফুটে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। সোনার মেডেল দিবেননি বাবু মশাইরা, সোনার মেডেল দিবেননি। এটা ছিল আমার প্রথম নিবেদন। আমার দ্বিতীয় নিবেদন হচ্ছে শুভ্রা দাশগুপ্তের ছুটি। আসলে মানে সমসাময়িক অবস্থার কথা বিবেচনা করে আসলে এই কবিতাটি নির্বাচন করা। তো এটি নিবেদন করছি আপনাদের সামনে। কিছু একটা করুন স্যার। আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। জুতোর দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামুনির কঠিন অসুখ।
ডায়ালাসিস করাতে হবে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছে মন্ত্রী সিএ কে, তিনি চিরকুট পাঠিয়েছেন তার আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছে হাসপাতালের সুপারকে। কিন্তু কিন্তু গত কয়েকদিন নিকুঞ্জ সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা তুচ্ছ করে সেই নোট পৌঁছয়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামুনের ডায়ালাসিস হবে। গরিব নিকুঞ্জ সারাদিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায়, অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়, একটা নধুর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দরের পা দুটো চেপে ধরে বলতে, স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে, তার চিকিৎসা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা। আমি আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাইসেট জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্স বারান্দায় পৌঁছয় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুজি টেবিলের সামনে দাঁড়াই চোরের মতো। বাবুটি বলল, আজ আর হবে না দাদা। কেন জানেন না, নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও তাহলে তাহলে কালও হবে না? কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি। ও তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রোববার। আপনি একেবারে সোমবারই আসুন। সোমবার মানে আরো 4-4টে দিন। টলে যেতে থাকে নিকুঞ্জ। যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি বাড়ি কবে যাব বাবা। হঠাৎ হঠাৎ নিকুঞ্জের মাথা যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎ যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্স বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে ডাল হাউস পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায় ধূমকেতুর মতো। দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজারে গুলি বেরোবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো। তারপর তারপর সারা দেশ একদিন রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। আর আর তারপর আমার মামুনির ডায়ালাসিস। দোকানদার দারোয়ানের ঘাট ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। হঠাৎ জব করে লোডশেডিং এর মতো নিকুঞ্জের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়? কোথায় আবার মামুনি? অনেক রাত। ভাড়া করা ম্যাটারোর একটা খাটিয়ায় মামুনিকে শুয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরালো মামুনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারারা আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে। আর আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটেছে। ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জের ভাঙা বাড়ির সামনে। নিকুঞ্জ খুব পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তোমার কান্নায় ভেঙে পড়ে, বারবার বলতে লাগে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে। হ্যাঁ, এটা ছিল আমার দ্বিতীয় কবিতা। আমি তৃতীয় কবিতা নিবেদন করছি। তৃতীয় কবিতাটি আসলে খুব ছোট একটি কবিতা, আমার নিজের খুব ভালো লাগলো, তো সেই জন্যই মত পোষণ করলাম যে এখানে নিবেদন করার জন্য আজকে। হ্যাঁ, ঠিক আছে। যাইনি যে জন্য প্রেমের মেলায়, মত্ত হয়নি প্রেমের খেলায়, সত্যি আমি শিওর সেই তবে প্রিয়, যে যায়নি প্রেমের ঘাটে,
বিক্রি হয়নি প্রেমের হাটে, সত্যি আমি শিওর, সেই তবে পিওর। যারে ধরেনি প্রেমের জ্বরে, চুমু খায়নি অন্যের তরে, সত্যি আমি শিওর, সেই তবে পিওর। পায়নি যে জন্য দুঃখ জ্বালা, যে নেয়নি প্রেমের মালা, সত্যি আমি শিওর, সেই তবে পিওর। বাস্তবে যে করে আশা, সবার পরে ভালোবাসা, সত্যি আমি শিওর, সেই তবে পিওর। ধন্যবাদ সবাইকে। আজকে এই ছিল আমার নিবেদন। অনেক ধন্যবাদ অর্মিকা, বেশ কিছু কবিতা হ্যাঁ, আমরা শুনলাম। হ্যাঁ, তো ধন্যবাদ সাথে ইরফান ভাই, ধন্যবাদ সবাইকে একসাথে। আসলে মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে আজকে যে কি পরিমাণ ভালো লাগছে আমার, যে একসাথে সবাইকে দেখছি, সবার সাথে কথা বলছি। আর কবিতাটা আসলে তো প্রাণের একটা মানে মানে কি বলবো, আসলে আমাদের কাছে কবিতার একটা অন্য ধরনের একটা জায়গা, স্থান দখল করে আছে। আজ যখন সবার সাথে যখন তা বলতে পারছি, শেয়ার করতে পারছি, সত্যি আসলে অন্যরকম লাগছে, ভালো লাগছে। আসলে উচ্চারককে অসংখ্য ধন্যবাদ, যে আসলে এই যে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। এই আর কি। সবাই ভালো থাকবেন, এটাই আসলে শেষ কথা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ অর্মিকা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা রাখছি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে, সামনেও আমরা হ্যাঁ, এই ধরনের আয়োজন নিয়ে সামনে আসবো, অনলাইনে আয়োজনে। তো আশা রাখছি আমাদের সাথে থাকবে। তো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আরেকজন আবৃত্তি শিল্পী উচ্চারকের, দীপা দাস মিতু। হ্যাঁ, মিতু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন? এই তো চলছে। এখন লকডাউন, বাসায় বসে স্বাস্থ্যবিধি মেনে চলা, যতটুকু চলা যায় আর কি। আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আছি, বেশ ভালোই আছি। তো অনেকটা দিন আমরা একত্রিত হতে পারিনি, অনেকটা সময় আমরা হয়তো বা পাশাপাশি বসে সেই চিরচেনা আমাদের যে জায়গা শিল্পকলার প্রাঙ্গণ মিলিত হতে পারিনি। তা সত্ত্বেও আমরা আজকে অনলাইনের বদৌলতে বলা যায় আমরা আবার একত্রিত হয়েছি। হয়তোবা শারীরিক ভাবে হয়তোবা আমরা মিলিত হতে পারিনি, মানসিক ভাবে সকলেই সকলের সামনে উপস্থিত। তো কেমন লাগছে আজকে দীর্ঘ একটি সময় পার করে আবার সেই পরিচিত কিছু মুখকে হয়তো আমরা আবার সাথে পেয়েছি? আসলে আহ, আমার কেমন লাগছে এটা একেবারে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ প্রায় দীর্ঘ 3 মাস পর এভাবে করে সবার সাথে অনেকটুকু সময় জুড়ে থাকা, আহ, মোটামুটি মানে এত ভাল লাগছে। এত সময়ের মধ্যে দীর্ঘ 3 মাসে মনে হয় আজকের দিনটা আমার জন্য সব থেকে ভালো কাটছে। আর সেই সাথে আমাদের অতিথি আবৃত্তি শিল্পী আছেন, ওনাকে অনেকদিন পর দেখা, ওনার কবিতা অনেকদিন পর শোনা, সেই সাথে আমার পরিচিত মুখগুলো, ভালোবাসার মানুষগুলো একসঙ্গে আছেন। এর চেয়ে ভালো লাগার কিছু হতে পারে না। হ্যাঁ, অবশ্যই। তো মিতু, আজকে আমরা কি শুনছি? আজকে আমার প্রথম পরিবেশনা। যেহেতু এখন একটু বর্ষার সময়, সেহেতু বর্ষা নিয়ে একটি কবিতা, কবি আবুল হাসানের লেখা বৃষ্টি চিহ্নিত ভালোবাসা, আমার প্রথম পরিবেশনা পরিবেশন করছি। মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে। সারাদিন জল ডাকাতির মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা। ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান। তবু কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিংয়ে। থিয়েটার বন্ধ হলো। এই বৃষ্টিতে সভা আর তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। ব্যবসার হলো ক্ষতি, দারুণ দুর্দশা। সারাদিন অমুক নিপাত যাক, তমুক জিন্দাবাদ, অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা। ভদ্র, শান্ত, কেবল কয়েকটি গাছ বেফাঁস নারীর মতো চুল ঝাড়লো আঙিনায় হঠাৎ বাতাসে। আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমালা গাইল 3 বার। আর কটি চাকর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে। তাদের স্বভাব সিদ্ধ গলা থেকে শোনা গেল, কি করি বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না।
ডাক্তারের কাছে যায়, তবু শুধু বাড়ছে, ক্রমাগত বাড়ছে। হৃদরোগ, চোখের অসুখ। একজন বাতের রোগী গলা কাশলো, ওরে ছোকরা, নুন চায়ে এক টুকরো বেশি লেবু দিও। একজন বেরসিক একই সাথে বলল, বৃষ্টি মানে বুঝলেন অযথায় বাড়তি খরচ। তাদের বিভিন্ন সব জীবনের খুঁটিনাটি দুঃখবোধ সমস্যায় সেদিন বৃষ্টিতে কিছু এসে যায়নি আমাদের, কেননা সেদিন সারা দিন বৃষ্টি পড়েছিল। সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের সানুনয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল সারাদিন। আমাদের হৃদয়ে অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল। আমাদের হৃদয়ে অক্ষর ভরা উপন্যাস পড়তে হচ্ছিল। ধন্যবাদ। আমার দ্বিতীয় নিবেদন কবি সুবোধ সরকারের লেখা কবিতা আপনি, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে একটা লেখা কবিতাটি। আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস 8 এর ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেলেন। 6 ভাই বোন, একবেলা ভাত জোটে, একবেলা জোটে না। হাতে সসপেন নিয়ে যখন সাথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আপনার গীতবিতান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি, মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা কোথাও লেখা ছিল না আপনার গীতবিতানে। ক্যান্সারের কি কষ্ট, সে কথাও লেখা ছিল না গীতবিতানে। 6 ভাই বোনের একজনকে ভিখিরি করতে হবে, একজনকে স্কুলে যেতে হবে, এরকম অবস্থা যখন, তখন গীতবিতান কি দিতে পারে আপনার লেখা? আমার সামনে তখন মাত্র দুটো পথ খোলা ছিল। এক, নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া। 2, বন্দুকের নলে শক্তির উৎস। চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, দুদিকে 2 দেয়ালে লেখা দুটো স্লোগানে মাঝামাঝি দাঁড়িয়ে পড়া। কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম, পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন। পাতায় পাতায় সে কি হাহাকার, পাতায় পাতায় কি কষ্ট, পাতায় পাতায় কি ছটফটানি। বিন্দু বিন্দু ঝরে জল, জল নয় খিদে। হ্যাঁ, একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি। আপনাকে আমার ঈশ্বর মনে হয়নি কখনো, পাদ্রী মনে হয়নি। আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে, যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসত। ধন্যবাদ। আমার তৃতীয় তথা শেষ নিবেদন কবি শরৎ কুমার মুখোপাধ্যায়ের লেখা বঙ্গভূম। বর্তমান পরিস্থিতিতে আমরা আশাবাদ ব্যক্ত করছি আমাদের দিন খুব তাড়াতাড়ি সুখে স্বাচ্ছন্দ্যে ভরে যাবে। সেই সাথে আর্থিক সমস্যাগুলো যাদের আছে তারা ভালোভাবে দিন কাটাতে পারবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমার এই কবিতাটি পড়া। তেমন দিন কবে আসবে যখন গরুর বাহনে যেতি, আকাশে যেতি যেতি মা লক্ষ্মী শুধোবেন, উদিকে ওটা কি দেশ গো, নদী ভরি জল টলটল করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ মিটিমিটি হাসবেন, শুধোবেন, তোমার মনে লাই কতবার এইচো এইদিকে, কত পূজা লিচো, কি হলো বঙ্গভূম। বান হয়েছিল, ওরা বাঁধ বাঁধলো, নদী শুকাইছিল, এখন ক্যানাল হইছে, বছরে 3 বার ধান ওঠে, দেখ কেনে নতুন দালান হইছে কত। ওদের আর কষ্ট লাই, বিকালের সোনার পাড়া লহর, ওই শুন টিকটিক টিকটিক করে শব্দ উঠে,
বল দিনি, ও কিসের শব্দ? কি জানি। মা লক্ষ্মী অবাক হয়ে তাকান। মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে। ও মুড়ি খাওয়ার শব্দ বটে। দুধ ভিজায় মুড়ি খায় বঙ্গভূমির মানুষ। হায়, তেমন দিন কবে আসবে কবে আসবে? দুধ পাবে, পেট ভরি মুড়ি পাবে পোড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবে কবে আসবে? ধন্যবাদ সবাইকে যারা শুনছিলেন এতক্ষণ উচ্চারক আবৃত্তি কুঞ্জের আজকের এই নিবেদন। আমার সর্বশেষ পরিবেশন আমি পরিবেশিত করেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দীপা দাস পিতু। হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি। হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। যখন সবকিছু পাই, সহজে হারাই, ভাবি হয়তো সহজ ছিল পাওয়া। যখন হারাই, ভাবি কত সহজে চলে যাও শিখেছে মানুষ। আসলে এই চরণ দিয়ে আমরা স্মরণ করতে চাইছি আমাদের সেই সকল আত্মীয় স্বজন পরিজনদের, যারা আমাদের মাঝে সকল সময় ছিলেন ছায়া হয়ে, কিন্তু বর্তমান এই করোনার মহামারীতে আমাদের ছেড়ে সকল বন্ধন ছিন্ন করে চলে গেছেন অনেকে দূরে। হয়তোবা তাদের কাছে পাবো না, আমাদের সাথে নিয়ে চলবো আমরা তাদের সেই সকল সময় যারা আমাদের সাথে ছিলেন, তাদের স্মৃতিগুলোকে নিয়ে। তো আমরা সকল সময় হতাশার বাক্য আশা রাখি উচ্চারণ করব না। আশা রাখি এই ঘোর অমানিসা কেটে যাবে, আবার সুদিন ফিরে আসবে, সুসময়টা ফিরে আসবে। আমরা আবার হাসি খেলে মেতে উঠবো সর্বক্ষণ। তো আজকের এই আয়োজনে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের আবৃত্তি শিল্পী রাকিব রায়হান, অর্মিকা বিশ্বাস, দীপা দাস মিতু, সেই সাথে বন্ধু সংগঠন তারুণের উচ্ছ্বাসের আবৃত্তি শিল্পী সেজুতি দে, সেই সাথে শুরু থেকে এখন পর্যন্ত উচ্চারকের সভাপতি ফারুক তাহের আমাদের সাথে যুক্ত ছিলেন। তারও প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন আমরা এখানে শেষ করতে চলেছি। সামনের দিনে আবারও আমরা মিলিত হব আগামী এই একই সময়ে ঠিক 5টায় শুক্রবার। সকলকে সাথে পাবো এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাই।